সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যেটি বরাবরই বলে আসছি গত কয়েক সপ্তাহ ধরে, যে বিশ্ব এখন অত্যন্ত সংকটময় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার মনে হয় আমি গত 4 সপ্তাহ ধরে এই কথাই বলছি, আসলে একটু বেশিও হতে পারে। এই সময় অনেকেই মনে করছিলেন যে আমেরিকা এবং ইরানের মধ্যে যে সামরিক উত্তেজনা হয়তো কিছুটা কমতে শুরু করেছে, গত সপ্তাহের কথা বলছি। কিন্তু নতুন করে যে সামরিক সংঘাত শুরু হলো মধ্যপ্রাচ্যে, এটি কিন্তু আরেকটি বৃহত্তর যুদ্ধের আশঙ্কা এবার অনেকটাই সামনে চলে এসেছে। এটি কোনো মতে এটা অস্বীকার করার উপায় নেই। এখন সংখ্যাটি হচ্ছে কত বড় এবং কত কি আকারে দাঁড়াবে এটি, নাকি তার আগে আমরা কিছু করতে পারবো, সেটি নিয়ে আলোচনা থাকবে। কেন আমেরিকা সরাসরি হামলা বন্ধ করার পরও ইরান আবারও লড়াই শুরু করলো? মিশরকে ঘিরে সাম্প্রতিক হামলার ঘটনায় এই যে সংঘাত আরো বিস্তৃত হতে পারে কি? লোহিত সাগর, রেড সির কথা বলছি, সাগরে গুরুত্বপূর্ণ নৌপথ রক্ষায় সৌদি আরব যে নতুন সামরিক জোট গঠনের উদ্যোগ নিয়েছেন, সেটি কি পুরো অঞ্চলের নিরাপত্তা এবং ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে? কেনই বা তারা এখন করতে গেলেন? 10-12 বছর ধরে হুতিদের কিন্তু কাবু করতে পারেননি। এটিও থাকবে আলোচনায়। একই সঙ্গে জর্ডানে শত শত রাজনীতিবিদ, আইনজীবী, বিশিষ্ট নাগরিক প্রকাশ্যে আমেরিকান সেনা প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়েছেন, যা দেশটির সরকারের জন্য একটি বিরল রাজনৈতিক চ্যালেঞ্জ। রাজতন্ত্র তো আপনারা জানেন। এসব ঘটনার তাৎপর্য কি আজ কিছুটা হলো আমরা বোঝার চেষ্টা করব। অন্যদিকে আমেরিকার রাজনীতিতে প্রবেশ করেছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আপনারা আশা করি বুঝতে পারছেন কেন। সামনে মিড টার্ম ইলেকশন। প্রশ্ন শুধু কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাবে তা নয়। প্রশ্ন হলো আগামী কয়েক বছরের জন্য আমেরিকার রাজনৈতিক দিক নির্দেশনা কি হবে। সাম্প্রতিক জনমত জরিপে কি বলছে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্ররা কেন মিড টার্ম ইলেকশনের আগে জরুরি ক্ষমতা ব্যবহারের এমার্জেন্সি পাওয়ার এক্সারসাইজের পরামর্শ দিচ্ছেন? ডেমোক্রেটিক পার্টি কি তাদের রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধার করতে পারবে, নাকি দলীয় প্রতিষ্ঠানের জনপ্রিয়তা কমে যাওয়ার সুযোগে প্রোগ্রেসিভ যারা আছেন, প্রোগ্রেসিভ ধারার এই রাজনীতি আরো শক্তিশালী হয়ে উঠবে কিনা ডেমোক্রেটিক পার্টির ভিতরে? কারণ তারা বেশ জনপ্রিয় হয়েছেন। আমরা বিশেষভাবে আলোচনা করব মিশিগানের বহুল আলোচিত ডেমোক্রেটিক প্রাইমারি নিয়েও। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি মিশিগানে গিয়ে দাবি করেছেন যে আমেরিকার অর্থনীতি নাকি ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। কিন্তু অন্যদিকে জিডিপির প্রবৃদ্ধি কমেছে সেকেন্ড কোয়ার্টারে, যেটি বলা হয়েছিল তার চেয়ে কমে। শেয়ার বাজারের অস্থিরতা, মূল্যস্ফীতির তথ্য নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। তিনি আবারও দাবি করেছেন মানুষ নাকি মেডিকেয়ার ছাড়াই বেশি সুখী, ভালো আছেন তারা। আজকে তরুণ প্রজন্মের জন্য তিনি যা করেছেন তাদের বাবা মাও নাকি তা করতে পারেননি। সো হি ইজ এ প্যারেন্ট বেটার দেন প্যারেন্ট, উনি দাবি করেছেন। অন্যদিকে ডেমোক্রেটিক প্রাইমারিতে হ্যালি স্টিভেন্স এবং আব্দুল এল সাইদ এর বিতর্কে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই ডেমোক্রেটিক প্রাইমারিতে দলীয় প্রতিষ্ঠানের সমর্থন, এই প্যাকের ভূমিকা, প্রোগ্রেসিভ রাজনীতির উত্থান, এই সব বিষয়ে আলোচনার জন্য আমরা আজকে হাজির হয়েছি আপনাদের সামনে। সবশেষে বাই দ্য ওয়ে আমরা নজর দেব বাংলাদেশের দিকে, যেটি আমি বলতে ভুলে গিয়েছিলাম। জুলাই বিপ্লব, এটি কি সত্যি একটি সফল গণ অভ্যুত্থান ছিল, নাকি একটি অসম্পূর্ণ বিপ্লব যার মূল লক্ষ্য এখনো পূরণ হয়নি? 1 বছর পর, 2 বছর পর এই দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে? জনগণের প্রত্যাশা কতখানি পূরণ হয়েছে, আর সামনে কি ধরনের চ্যালেঞ্জ আছে? এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনা বিশ্লেষণ করতে আমার সাথে যোগ দিয়েছেন 2 জন সম্মানিত অতিথি। একজনকে আপনারা সবাই চেনেন, প্রতি সপ্তাহে থাকেন দিয়ে আমার সাথে। প্রথমে পরিচয় করে দিচ্ছি রাজনৈতিক বিশ্লেষক মহসিন পাটোয়ারি, তার সাথে এরপরে আছেন লেখক, গবেষক এবং সাংবাদিক হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আপনাকেও। হাসান ফেরদৌস, আমি একটু লম্বা করে ফেললাম, কারণ সব কটা বিষয় আমি চাই সবাই জানুক যে আমরা কি আলোচনা করছি প্রথম থেকেই। আমি আপনার কাছে প্রথমে চলে যাব আমেরিকার সরাসরি ইরান প্রসঙ্গে থাকবো, মধ্যপ্রাচ্য এবং ইরান প্রসঙ্গে, সেখান থেকে শুরু করছি। আমরা এতদিন দেখে আসছিলাম যে আমেরিকা আক্রমণ করছে, আক্রমণ হওয়ার পর ইরান প্রতি আক্রমণ করছে, সেটা আমেরিকার বেস হোক, সেটা মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশ হোক, কিন্তু আক্রমণ হওয়ার পরে তারা করছিল। কিন্তু এখন আমরা দেখছি যে এই কিছুদিন হলো একটি পজ বলতে পারি, আমি একটা সাময়িক বিরতি ছিল আমেরিকার আক্রমণ থেকে। কিন্তু এই সময়ে আমরা দেখলাম ইরান
এই আক্রমণ শুরু করলো, উইচ ইজ খুবই ঐতিহাসিক, যেটি কেউ আশা করছিলেন না, আমি আশা করিনি, আমি শিওর আপনি আশা করেনি। কিন্তু যেটা আমরা বোঝার চেষ্টা করব, এটি কি আসলে কৌশলগত সিদ্ধান্ত, নাকি ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, নাকি আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষার একটি প্রচেষ্টা, নাকি আমেরিকাকে অন্য কোনো বার্তা দিচ্ছে ইরান? চলুন শুরু করি। হাবিব ভাই শুভেচ্ছা। পাটোয়ারি ভাই সালাম আলাইকুম। হাবিব ভাই, উত্তরটা খুব সহজ নয়, সরল নয়। সরল হলে প্রশ্ন আপনি তুলতেনও না। এই এই যে ইঁদুর এবং বিড়ালের খেলা চলছে গত 3 মাস ধরে বলতে পারবো আমরা। সেই এমওইউ স্বাক্ষরের পর থেকে দেখে আসছি আমরা। একদিকে বলা হচ্ছে যুদ্ধবিরতি, যুদ্ধবিরতি পাশাপাশি বলা হচ্ছে যে আমরা হামলা করব। আমাদের প্রেসিডেন্ট বলছে আসো আলোচনা টেবিলে, যদি না আসো আমি তোমার সভ্যতা উড়িয়ে দেবো, তোমার ব্রিজ ধ্বংস করব, পানির প্ল্যান্ট ধ্বংস করব, বৈদ্যুতিক গ্রিড নষ্ট করে দেবো। অন্যদিকে ইরান দেখতে পাচ্ছি আমরা নজর দিয়েছে মূলত হরমুজ প্রণালীর উপরে। এটি আমার দাবি করছে তারা। বিপদটা আমেরিকার জন্য এইখানে যে আমেরিকার পক্ষে যুদ্ধটা প্রলম্বিত করা আর পসিবল নয়। তার একাধিক কারণ। গত সপ্তাহে দেখেছেন কংগ্রেসে পিট হেগসেথ আমাদের যুদ্ধমন্ত্রী এসেছিলেন, এবং তার বার্তাটা কি? এক, আমাদের অর্থ লাগবে। তিনি $70 বিলিয়ন অতিরিক্ত দাবি করেছেন। আমরা $1.5 ট্রিলিয়ন বাজেট প্রস্তাব করেছি, আর ইমিডিয়েট প্রয়োজনে আমাদের $70 বিলিয়ন আমরা দাবি করেছি। অলরেডি আমরা $37.5 বিলিয়ন খরচ করে ফেলেছি। হঠাৎ আর টাকা লাগবে কেন? মূল কারণ জানতে পারছি আমরা যে আমেরিকার মজুদ বারুদ মিউনিশনস কমে এসছে। যেই ইন্টারসেপ্টর ব্যবহার করি আমরা বাইরে থেকে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে, তার পরিমাণ কমে এসছে। ইরান যে চালাকিটা করেছিল এই নিয়ে আমরা কথা বলেছি, আমরা বলি আমি, তা হচ্ছে ইরান যুদ্ধের প্রথম পর্যায়ে তার কম এফেক্টিভ, কম দক্ষ মিসাইলগুলি, ড্রোনগুলি নিক্ষেপ করেছে, এবং সেই ড্রোনগুলি নিক্ষিপ্ত ড্রোনগুলিকে ধ্বংস করতেও কিন্তু আমেরিকাকে তার $1 মিলিয়ন ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়েছে। এই যে ইন্টেন্সিভ যুদ্ধটা হলো প্রথমে ফেব্রুয়ারি মাসে, তারপরে এই দ্বিতীয় ধাক্কায় জুনে বিপুল পরিমাণ মিউনিশন ব্যবহার করেছি আমরা, ফলে আমাদের মজুদ কমে এসছে। এটা একটা দিক। মানে যুদ্ধ করবার যে রসদ দরকার এনাফ আমাদের নাই। 2 নম্বর হচ্ছে যে অর্থনৈতিক প্রতিক্রিয়া। যুদ্ধ প্রলম্বিত হচ্ছে, সঙ্গে সঙ্গে এর প্রতিক্রিয়া অর্থনীতি, আপনি একটু আগে বললেন প্রবৃদ্ধি কমে আসছে, অর্থনৈতিক সংকট বাড়ছে। সামনে মধ্যবর্তী নির্বাচন, আমাদের পকেটে পয়সা নেই, তেলের দাম বাড়ছে, ট্যাঙ্ক একবার গাড়ির ট্যাঙ্ক ভরতে $150 লাগে। এই অবস্থায় মানুষ ক্ষেপে আছে ডোনাল্ড ট্রাম্পের উপরে। আপনি দেখেছেন ট্রাম্পের এই মুহূর্তে জনপ্রিয়তা 32% নেমে এসছে। সাম্প্রতি ইতিহাসে গত 70-80 বছরে, 100 বছর ইনফ্যাক্ট, কারো জনপ্রিয়তা ক্ষমতার এই পর্যায়ে এত নিম্নে নামেনি। এবং এই জনপ্রিয়তা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি মধ্যবর্তী নির্বাচনে যান, তার ভরাডুবি ঠেকানো অসম্ভব। অন্য কথা, আমেরিকার পক্ষে যুদ্ধটা লম্বা করা সম্ভব নয়। অন্যদিকে ইরানের পক্ষে, ইরান ধরে ফেলেছে, বুঝে ফেলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ চালাতে পারবে না, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র আমার উপরে এমন কোন আক্রমণ চালাবে না যে আক্রমণের ফলে আমার সভ্যতা বিলীন হয়ে যাবে, যে দাবি করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার কাছে তার প্রধান অস্ত্র কোনটা? পারমাণবিক অস্ত্র নয়, কিন্তু তারা তো একটা পারমাণবিক অস্ত্র সে জেনে গেছে, তার নাম হরমুজ প্রণালী। এবং হরমুজ প্রণালী ব্যবহার করে সে বিশ্ব অর্থনীতিকে অস্থির করে দিয়েছে। এখন সে চাইছে এই প্রণালীটির উপরে তার যে নিয়ন্ত্রণ তা পাকাপোক্ত হোক। এবং ইরানের বর্তমান শাসক গোষ্ঠী মনে করছে এই আমাদের সুযোগ। আমেরিকা দুর্বল অবস্থায় আছে, মধ্যপ্রাচ্যের উপসাগরের দেশগুলি নাজুক অবস্থায় আছে, আমার জন্য ম্যাক্সিমাম সুবিধা আদায় করে নেওয়ার এটাই সুযোগ। এটা একটা ব্যাপার। আর 2 নম্বর, ইরানের ভেতরে নিয়ন্ত্রণটা কার হাতে আছে আমরা জানি না।
খামিনির পুত্র মুজতবা খামিনি ক্ষমতায় এসেছেন, কিন্তু তাকে আমরা দেখিনি এখনো, তার গলায় এখনো শুনিনি আমরা, তিনি বেঁচে আছেন কিনা তাও জানা যাচ্ছে না। ফলে ইটস কোয়াইট লাইকলি যে ইরানের ক্ষমতা কেন্দ্রীভূত না, একাধিক সেন্টার্স অফ পাওয়ার গড়ে উঠছে এবং তারা একে অপরের সঙ্গে কোঅপারেট করছে না বলে একাধিক তথ্যাভিজ্ঞ মহল থেকে বলা হচ্ছে। ত্রিতা পার্সি, যাকে আমি ফলো করি, ইরানি বিশ্লেষক, তার ধারণা যে ইরানে ক্ষমতার ডিফিউশন ঘটেছে, মানে ক্ষমতার একাধিক বলয় গড়ে উঠছে এবং সে কারণে কোনো ঐক্যবদ্ধ বা কনসেন্ট্রেটেড পলিসি ইরান গ্রহণ করতে পারছে না। এই একটা অবস্থা পৌঁছে যাকে বলতে পারি লিম্ব বলতে পারি। আপনি জানেন বাইবেলে বলা হয়, ক্যাথলিকরা বিশেষ করে, যে স্বর্গ আর নরকের মাঝখানের জায়গা, তার নাম লিম্ব। আপনি স্বর্গও নেই, নরকেও নেই, শান্তিতেও নেই, যুদ্ধেও নেই, আপনি, আমরা এই লিম্বতে আছি। এবং এই লিম্বটা কবে, লিম্ব অতিক্রম করে কবে আমরা হয় নরকে যাব বা স্বর্গে যাব, তার উত্তর কিন্তু আমার কাছে নেই। আমার আমার মনে হয় হাসান ফেরদৌস, আপনি যথেষ্ট চেষ্টা করেছেন বেশ কিছু ব্যাপার। চেষ্টা, আমরা বলি না যে তুমি পরীক্ষা মানে ভালো করেছো, চেষ্টা করেছো, তার অর্থ হচ্ছে আপনি পরীক্ষা পাশ করেননি, কিন্তু আমরা সেটা বলি না। কিন্তু আসলে কেন পাশ করিনি সেটাও জানা দরকার। পরিস্থিতিটাই এমন, আপনি যে একটু আগে বললেন যে এটা যুদ্ধ না শান্তি, কিন্তু এদিকে যুদ্ধ কিন্তু চলছে, আবার মাঝে মাঝে বিরতিও হচ্ছে। তো এটাকে আমরা কি বলবো, নতুন কি সংজ্ঞা হতে পারে? আমি তো এটাকে বলবো যুদ্ধ, যখন মনে হচ্ছে তখনই শুরু হয়ে যাচ্ছে, আবার যখন মনে হচ্ছে না তখন শুরু হচ্ছে। একটু বড় কারণ হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত প্রেসিডেন্ট, পৃথিবীতে এরকম প্রেসিডেন্ট খুব কমই আসেন, মনে হয় এক এক সময় আসেন, যখন আসেন তখন বিশ্ব একটা তালগোল পাকিয়ে ফেলে। ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি, না বুঝে থাকলে এখনো। সো আই এম নট সারপ্রাইজ, কিন্তু আমি আসছি সেই প্রসঙ্গে। মহসিন পাটোয়ারি, আপনার কাছে যাচ্ছি। ইজিপ্টের একটা তেল ট্যাঙ্কারে আক্রমণ হয়েছে সম্প্রতি, এই সপ্তাহের কথাই বলছি, সেটিও রেড সিতে, যার কারণে উত্তেজনাটি বেড়ে গেছে অনেকখানি, হুতিরা করেছে। এখন যেটি কখনোই আশা করা হয়নি যে এটি হতে যাবে, কিন্তু এটি হয়ে গেছে। ফলে এখন ইজিপ্টও একটা পার্টি এখানে, যে কোনো পার্টি ছিল না। এই যে এখন ইজিপ্ট একটা পার্টি, ওখানে সৌদি, জর্ডান, কুয়েত, কাতার, তারা তো মধ্যপ্রাচ্যে আমেরিকার বড় বড় ঘাঁটি বানিয়ে বসে আছেন, তারা মনে করছেন সেফ না, ওখান থেকে ইরানে আক্রমণ করছে, ইরান বেধড়ক পিটাচ্ছেন তাদেরকেও। তো আমি এই প্রসঙ্গে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করতে চাচ্ছি, সেটা এগুলো কি আসলে মধ্যপ্রাচ্যের যে এখন সংঘাতকে একটি পূর্ণ আঞ্চলিক যুদ্ধের রূপ দিতে পারে? এটি একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে সৌদি আরবের যে সম্ভাব্য সামরিক জোট। আচ্ছা, সৌদি আরবের সম্ভাব্য জোটটি নিয়ে পরে আলোচনা করি। এই যে সামগ্রিক অর্থে আমরা দেখছি যুদ্ধটি ব্যাপক আকারে ধারণ করছে, হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন? Thank you, Habib bhai, and also thank you, Firdaus bhai, for your very brilliant analysis of this situation. Always you do. আপনি দেখেন ইরানের যে এখন যেটা স্ট্র্যাটেজি হলো যে মিডল ইস্টের অন্যান্য দেশগুলোতে, যেগুলোতে আমেরিকান ঘাঁটি আছে, ওদেরকে প্রেসারে রেখে ওদেরকে বুঝানো যে আমেরিকা তোমাদেরকে প্রোটেক্ট দিতে পারবে না, পাচ্ছে না, এবং তারা আমেরিকার উপরে প্রেসারটা ক্রিয়েট করে যুদ্ধের অবসানের একটা ব্যবস্থা করে। ইজিপ্টে কিন্তু কোনো ঘাঁটি নাই, বাই কনস্টিটিউশন আই থিঙ্ক আমেরিকান কোনো ঘাঁটি নেই, ফরেন নেই। কিন্তু ইজিপ্ট এখানের মধ্যে ইনভলভ কি হলো, দেখা দুটো কনসেপ্ট এখানে আছে। আমি ইন্টারনেট কিছু দেখলাম, কিছু কেউ বলতেছে এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন, কেউ বলতেছে, আপনি তো বললেন ডেফিনেটলি হুতিরা করেছে, কিন্তু বিগ নাম্বার অফ পিপল ইন দি ইন্টারনেট বলতেছে এটা ইসরায়েল করে হুতিদের নাম দিচ্ছে। কারণ ইজিপ্ট ইজ এ মেজর পাওয়ার, মিলিটারি পাওয়ার, মুসলিম কান্ট্রির মধ্যে ইজ দি হাইয়েস্ট মিলিটারি পাওয়ার ওভার দ্যাট। তাকে টেনে আনার জন্য, ইজিপ্ট এতদিন একটু দূরে সরে ছিল এবং ইরানের সাথে তাদের সম্পর্ক খারাপ না তেমন, তো এই জিনিসটা তাকে টেনে নেওয়ার চেষ্টা করছে। প্রথমে যে অ্যাটাকটা করছে, সে অ্যাটাকটা হয়েছে যে আমেরিকান ওন্ড একটা ওয়েল সেক্টরের উপরে, একটা এন্টিটির উপরে, তারপরে যে তাদের শিপের উপরে করা হয়েছে। এটাকে ওই যুদ্ধে নামানোর জন্য না, এটা যদি হুতিরা করে থাকে, হুতিরা প্রেসার ক্রিয়েট করছে এবং হুতিরা এটা ভুল করছে। কারণ হুতিরা এটা করার পর সেমি নিউট্রাল একটা কান্ট্রিকে তারা টেনে নিয়ে আসলো যুদ্ধের ওখানে,
এবং এটা মোস্ট পাওয়ারফুল ইন দ্যাট রিজন ইন টার্মস অফ মুসলিম কান্ট্রিজ। সে এই জিনিসগুলো স্ট্র্যাটেজিক একটা মিস্টেক যদি হুতিরা করে থাকে। আর যদি ইসরায়েল করে থাকে, ইসরায়েল যেভাবে করতেছে এটা যুদ্ধেরও তাদের স্ট্র্যাটেজি, যাতে ইজিপ্টের জনগণকে এটা বুঝাইতে পারে যে সৌদি ইরানিয়ানরা শুধু এদেরই করতেছে না, যাদের ঘাঁটি আছে, ইউএস ঘাঁটিগুলো অ্যাটাক করছে না, ইজিপ্টকেও করতেছে। এই যে স্ট্র্যাটেজিক সেটা আর কি। এবং এই যে গ্রেটার ওয়ার, যেটা গ্রেটার ওয়ার, ভাই ওয়ার তো কারোর জন্যই ভালো না। কোনো ওয়ারে কোনো পার্টি উইন করে না ওয়ারে। এবং মিডল ইস্টে ওয়ার হইলে কেউ কেউ এটাকে ওই আমাদের দেশে বলে না, চাবি দিয়ে দিল ছাড়া চলম্বরে চলতে আছে। মিডল ইস্টে যুদ্ধ লাগলে এর বেনিফিশিয়ারি আছে। এই মুসলিম কান্ট্রিগুলোতে উন্নতি হোক, মুসলিম কান্ট্রিগুলো একত্রে কাজ করুক, এটা মেজর পাওয়াররা চায় না। ইভেন আমি ফেরদৌস ভাই মে ডিফার উইথ মি, ইভেন রাশিয়া, চায়না, ইভেন আমেরিকা, তারা চাচ্ছে না। কারণ এটা এমন একটা বিরাট একটা পাওয়ার, মানি বেস, পপুলেশন আছে, মানি আছে, টেকনোলজি তেমন একটা নাই এবং রিচ করার চেষ্টা করতেছে। এটাকে যেন কমন যেটা স্ট্যাটাস কো আছে, স্ট্যাটাস কো থেকে এই যদি ইউনাইটেড হয়ে মুসলিম ফোর্স গুলা, কান্ট্রি গুলো যদি একত্র হয়, দেন উইল বি এ মেজর পাওয়ার, রাইট? সো এই জিনিসগুলা করার জন্য যদি তাদের নিজেদের মধ্যে লাগাই দিতে পারে, একটা কিছু কইরা শিয়া সুন্নি এক্স ওয়াই জি কইরা লাগাই দিতে পারলে, ডিভাইড এন্ড রুল ব্রিটিশরা যেরকম ভারত আমাদের দেশে করছিল, ইন্ডিয়া, এটাকে উইকেন্ড করবে। এবং গ্রেটার ওয়ার যার কথাই বলেন, আপনাকে পিছন থেকে ওই চাবি দিয়ে দিবে, অস্ত্র দিবে, কিন্তু যুদ্ধটা করবেন আপনি, ব্লিডিং হবে আপনার, ওয়েলথ নষ্ট হবে আপনার ওই এটা খুবই খারাপ জিনিস হবে বলে আমি মনে করি আর কি। আর তবে আমার মনে হয় এদের যদি স্ট্র্যাটেজিক্যালি আমাদের লিডারশিপ, যদি মিডল ইস্ট লিডারশিপ যদি বুঝে, this is a stupid thing they will do. They should Okay. sit down. Okay. আমি আসছি। ভাই আমি ট্যাট করি এখানে। হ্যাঁ, এখানে অ্যাড করার সাথে আমি দুটো প্রশ্ন একেবারেই রিলেভেন্ট এবং কানেক্টেড, আমি সেটা আপনাকে দিয়ে দিই। তা আপনি উনি যেখানে শেষ করেছেন সেখান থেকে শুরু করতে পারেন। এই দুটাকে একটু আমরা ইনকর্পোরেট করে দিব। সে দুটো হচ্ছে, প্রসঙ্গটি সব ইজিপ্ট নিয়ে আমরা আলোচনা করছিলাম, পার্শ্ববর্তী সৌদি আরবের কথা। সৌদি আরবে আমরা শুনছি যে সম্ভাব্য সামরিক জোট, না সম্ভাব্য, তারা একটা সামরিক জোট করে, এবং আমি যতটুকু বুঝলাম দেখে যে 50টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো প্রশ্ন উঠতে পারে, এটিতে কি কোনো সংকট কাটবে নাকি এটা আরো জটিল হবে? এটি একটি ব্যাপার। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখছি ইজিপ্টের পার্শ্ববর্তী সৌদি যখন এই সিদ্ধান্ত নিচ্ছে, জর্ডান সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়েছে ইরানের সঙ্গত কারণে, সবচেয়ে বড় বেশটি ওখানে আছে। এখন জর্ডানের শত শত রাজনৈতিক আইনবিদ যারা আছেন, রাজনীতিবিদ যারা আছেন, নাগরিক যারা আছেন, এই ব্যক্তিত্বরা প্রকাশ্যে আমেরিকান সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন লিখিতভাবে, যেটি অত্যন্ত মানে ইটস আনহার্ড অফ। আমরা এই ধরনের শুনি না, কারণ রাজার সাথে আপনি কথা বলবেন, আবদুল্লাহ আপনার তো ঘাড়ে দুটো মাথা থাকতে হবে। সো এই মধ্যপ্রাচ্যে যে এখন এই যে আমেরিকার প্রভাব, যদি সেটি হয়, জনগণের চাপে যদি পড়ে, এটি প্রথম কথা হচ্ছে এটি কিসের ইঙ্গিত দিল? যদিও আমরা জানি যে রাজতন্ত্রের সেখানে সমর্থন নেই, কিন্তু ইঙ্গিতটি খুব পরিষ্কার। আরেকটি, এটি না শুধু কি একটি রাজনৈতিক প্রতিবাদ বলবো? সো দুটি প্রশ্ন আমি জুড়ে দিলাম আপনার সাথে, আপনি আগের প্রসঙ্গের সাথে। প্রথম কথা হচ্ছে যে মিশরের যে আক্রমণটা ইরান জানিয়েছে তারা করেননি, ইরান বলেছে এটা আমরা করিনি, ফলস ফ্ল্যাগ অপারেশন। এটা আই ওয়ান্টেড টু হিয়ার দ্যাট পার্ট। আমি এটি আসলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এটা ইরান থেকে সরাসরি বলা হচ্ছে, ইরান সরাসরি ফর্মালি তাদের ফরেন মিনিস্ট্রির মাধ্যমে স্পোকসম্যান জানিয়েছে ফলস ফ্ল্যাগ অপারেশন। ফলে আপনার যে আপনার যে সিদ্ধান্ত ছিল সেটাই কার্যকর হতে হচ্ছে, যে ইসরায়েল চাচ্ছে এই যুদ্ধটাকে সম্প্রসারিত করতে। কারণটা কি? যুদ্ধটা খুব প্রয়োজন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর। অক্টোবরের 26 তারিখে তার দেশের নির্বাচনে তিনি এই মুহূর্তে পিছিয়ে আছেন। আমরা এও জানি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে ব্যবধান বেড়েছে। ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুকে মূর্খ বলেছেন, এফ ওয়ার্ড ব্যবহার করে তার সম্বন্ধে তাকে ডিসমিস করেছেন। নেতানিয়াহুর সবচেয়ে বড় ক্যাপিটাল ছিল কি? তার বন্ধুত্ব উইথ ডোনাল্ড ট্রাম্প। দেখা যাচ্ছে যে ইরানকে ঘিরে এই দুই নেতার বন্ধুত্বের চির ধরেছে, এবং ট্রাম্প সাহেব যুদ্ধ না চালিয়ে, অব্যাহত না রেখে শান্তি করার উদ্যোগ নিয়েছেন। এটাই বিবি সাহেবের পছন্দ নয়। তাকে জিততে হলে এই যুদ্ধটা অব্যাহত রাখতে হবে, এবং অব্যাহত রাখার একটা উপায় হচ্ছে কি, যে যুদ্ধে যত বেশি পারা যায়
সদস্য সংযুক্ত করা, প্রভোগ করা প্রতিবেশী দেশগুলিকে। কিন্তু একা ইজিপ্টকে একা ইসরায়েলকে দোষ দেবো না আমি, ইরানেরও মস্ত দোষ আছে। ইরান তার, আমি আগে বলি আবারও বলি, ইরান তার হাতের তাসটা ওভার প্লে করছে, ইরান তার হাতের কার্ড ওভার প্লে করছে। যেমন ধরা যাক, আমি একটু আগে বললাম হরমুজ প্রণালী নিয়ে চুক্তিতে 5তম ধারায়, আপনার হাতে মনে থাকতে পারে, 5তম ধারায় বলা আছে যে এই প্রণালীর জাহাজ চলাচল ব্যবস্থাপনা ইরান এবং ওমান প্রতিবেশী দেশগুলির সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে ঠিক করবে। তার মানে একটা জয়েন্ট ওনারশিপ দেওয়া হয়েছে এই এমওইউ অনুসারে ইরানকে এবং ওমানকে। প্রণালী দুটো দিক, একদিকে ইরান, অন্যদিকে ওমান। জাহাজ নর্মালি একদিন যেত ওমানে, ইরানের দিক দিয়ে, ওমান এখন প্রস্তাব করেছে আমার দিক দিয়েও যায়, আমেরিকাও বলছে যে আমার ওমানের দিক দিয়েও যাক। ইরানে তা পছন্দ নেই, ইরান বলছে যে আমার দিক দিয়ে যেতে হবে। এবং যেহেতু দুটো জাহাজ ওমানের দিক যাচ্ছিল, সেই দুটো জাহাজকে আক্রমণ করেছে ড্রোন দিয়ে ইরান, এবং তার ফলে তার প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। আমেরিকান হামলাটা কিন্তু ইন রেসপন্স টু অ্যাটাকস বাই ইরান। ফলটা কি দাঁড়াচ্ছে? ফলটা দাঁড়াচ্ছে যে অন্য অনেক বেশি দেশ এই লড়াইতে যুক্ত হয়ে পড়ছে। আপনি একটু আগে বললেন মূলত লোহিত সাগরে, রেড সিতে জাহাজ চলাচল অব্যাহত রাখবার জন্য সৌদি আরবের উদ্যোগে একটি ব্যাপক সামরিক কোয়ালিশন বা আঁতরাত গড়ে উঠছে, যার মধ্যে মিশর থাকছে, পাকিস্তান থাকছে, তুরস্ক থাকছে, এবং আরো সম্ভবত 1 ডজন দেশ থাকবে। তার মানে কি দাঁড়ালো যে এই দেশগুলি কার বিরুদ্ধে? এফেক্টিভলি দেশগুলি জোট বাঁধছে ইরানের বিরুদ্ধে। সব কিন্তু প্রতিবেশী দেশ, বন্ধু দেশ না হলো, শত্রু দেশ নয়। ইরান তার এই ওভারপ্লে করার মাধ্যমে লিটারালি তার প্রতিবেশীদেরকে তার বিরুদ্ধে নিয়ে আছে। বাহরাইনকে, ওমানকে, ইউএইকে, কুয়েতকে, কাতারকে, প্রত্যেকে ইরান ব্যতিব্যস্ত করে রেখেছে। এইভাবে বলছে তারা যে আমি আক্রমণ করছি তো বেসগুলিতে, কিন্তু বেসগুলিতে আক্রমণ করতে আমরা কি দেখতে পাচ্ছি? সাধারণ লোক নিহত, একজন বাংলাদেশি নিহত হয়েছে কুয়েতে। ফলে কেউ এটা পছন্দ করছে না। আপনি শেষ কথা বলছি, আপনি জর্ডানের কথা বলুন। জর্ডানের কথা ইন্টারেস্টিংলি, জর্ডানে যে বেস, আমেরিকান বেস রাখার মানেটা কি? আমি নিরাপদ থাকবো, এই তো। দেখা যাচ্ছে উল্টো ঘটছে। আমেরিকান বেস থাকার ফলে আমরা আক্রান্ত, মানে বিপদ উল্টো দিকে বেড়ে গেছে, নিরাপদ থাকাচ্ছে সেম দিকে। ওই উপসাগর দেশগুলো একই অবস্থা, ইউএইতে, বাহরাইনে, কুয়েতে বেস আমার আছে, আমাকে প্রোটেক্ট করার বদলে বেস আমাকে আক্রমণ ইনভাইট করে আনছে। আর যখন ইরান আক্রমণ করলো, আমেরিকা কি করলো? সব স্থাপনা গুটিয়ে নিয়ে চলে গেল কোথায়? ইসরায়েলে। কারণ মূল লক্ষ্য ইসরায়েলকে প্রোটেক্ট করা। এই ব্যাপারটা তো এই জর্ডানও দেখছে, এবং জর্ডান কোনোভাবেই, সাধারণ লোক কোনোভাবেই চায় না এই যুদ্ধে তারা ঘুঁটি হিসেবে ব্যবহৃত হোক। আপনারা জানেন জর্ডানের কিন্তু 60% লোক প্যালেস্টিনিয়ান অরিজিনের লোক, এবং তারা কোনোভাবেই আমেরিকান এই ডমিনেন্সটা কখনো তারা মেনে নেয়নি। আর এখন তারা চাইছে না এই যুদ্ধের সূত্রে তারা একটা আক্রমণের লক্ষ্যবস্তু, তাই তার সেখানে প্রতিবাদটা করছে। আমি আপনার সাথে একমত। দুটো জিনিস আমি যোগ করতে চাই। এক, হরমুজ কিন্তু খোলা ছিল, ইট ওয়াজ ওপেন ফর বিজনেস। হরমুজ নিয়ে যে এখন সংকট তৈরি হলো, এটার শুরুই করেছে আমেরিকা এবং ইসরায়েল। এটির প্রয়োজনই ছিল না। আজকে আমরা এমন জায়গায় এসেছি যে এখন দক্ষিণ দিয়ে যাবে না উত্তর দিয়ে যাবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, এবং তার উপর গোলাগুলি ছোড়া হচ্ছে। অথচ ইট ওয়াজ ওপেন ফর বিজনেস এই যুদ্ধ শুরু হওয়ার আগে, এই কোনো প্রশ্নই ছিল না সেখানে। So this is just shows this orange man how stupid he is, number one. কোনো rationale নাই, there is no rationale. If you want to rationalize this, there is no rationale, number one. Number two, সৌদির নিয়ে আমরা কথা বললাম, 50টি দেশ নিয়ে জোট করছেন। আরে বাবা, তোমরা 2009 সালে, 2015 সালে, 2022 সাল থেকে মানে হুতিদেরকে আক্রমণ করে, ব্যাপকভাবে আক্রমণ করে একটি সিভিল ওয়ার ইয়েমেনে তৈরি করে হুতিকে কন্ট্রোল করতে পারোনি। আর এখন তো অবস্থা আরো খারাপ। সো I wish I had like 5 hours, then we can go back and forth with this geopolitics. কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমি এখানে থামলাম। কিন্তু আমি দর্শকদের চিন্তার খোরাকটা একটু দিয়ে রাখলাম, কারণ আমরা আগামী সপ্তাহে এটি নিয়ে ব্যাপক আলোচনা করব। এই দুটি ব্যাপার আমার একটু I needed to fill in all those things. এখন আমরা একটু দেশের অভ্যন্তরে তাকাবো, এবং অভ্যন্তরে শুরু করবো মিড টার্ম থেকে। মহসিন পাটোয়ারি, যাচ্ছি আপনার কাছে। আমেরিকার মিড টার্ম ইলেকশন
দোরগোড়ায়, কিন্তু যত ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে সঙ্গত কারণে। উই হ্যাভ দিস পোলারাইজ পারসন ইন দ্য হোয়াইট হাউস, রাইট? এবং উনি একের পর এক যেই সিদ্ধান্তগুলি নিচ্ছেন, তার অনেক সময় কোনো ইকোনমিক কিছু আমরা খুঁজে পাই না, সাধারণ মানুষের কোনো লাভও দেখি না আমরা। কিন্তু তার যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এবং ওনার নিজের ফ্যামিলি আছে, বিলিয়নিয়ার ক্লাস, তারা খুব এখানে উপকৃত হন, সেটা স্টক মার্কেট হোক, সেটা অন্য কোনো ব্যবসা হোক। কিন্তু সাম্প্রতিক জরিপ বলছে পিপল আর নট হ্যাপি উইথ হিম, দে আর নট কনফিডেন্ট উইথ হিম, রাইট? এ আসলে কি এই ইঙ্গিতগুলো দিচ্ছে এই জরিপগুলো? রিপাবলিকান ও ডেমোক্রেট কারা এই মুহূর্তে এগিয়ে আপনি মনে করেন? ওকে, ইঙ্গিত দিছে, আপনি তো বললেন। তারপরে ফেরদৌস ভাই বললো অ্যাবাউট 32% ওনার রেটিং, অ্যাপ্রুভাল রেটিং, ওয়ান অফ জি। দ্য লোয়েস্ট আই থিঙ্ক ইন 70 ইয়ার্স অর সামথিং রেটিং। উনি কিন্তু তার পকেট থেকে আছে $2 বিলিয়ন। কেউ কেউ বলে যে রিপোর্টে $2 বিলিয়ন উনি বানাইছে লাস্ট ইয়ার, রাইট? উনি $2 বিলিয়ন বানাইছে, আর আমার পকেটটা ডিপ্লেট হচ্ছে কেবল, রাইট? ওই যে গ্যাস স্টেশন $100 বললেন, আই সি দ্যাট $20-30 মোর আমার ওই প্রিমিয়ার গ্যাস ভরতে হয় গাড়িতে, আবার ওই ভরতে গিয়ে আমার খরচ হচ্ছে, রাইট? একমাত্র ডিমের দাম ছাড়া সবকিছুর দাম এখন বেশি, রাইট? সো আপনার ইনফ্লেশন হয়ে আছে। উনি তো কথা বললে তো আর হবে না। পাবলিক যত কথাই বলেন, যত টাকাই আপনি খরচ করেন, আইপ্যাক বলেন, লবিং গ্রুপ বলেন, ইভেনচুয়ালি যখন গ্রোসারি স্টোরে যায়, যখন তেল ভরতে যায়, তখন পাবলিক বুঝতে পারে। সুইট টক তখন আর কাজ করে না। হ্যাঁ, যখন রেন্ট দিতে গিয়ে দেখে যে আরে রেন্টের দাম বাড়িয়ে গেছে, কারণ ওখানে পানির খরচ বাড়ছে, তেলের খরচ বাড়ছে, হোম হিটিং এর খরচ, এই জিনিসগুলা ইমপ্যাক্ট করতেছে। সুতরাং প্রেসিডেন্ট ট্রাম্পের এই যে জিনিসগুলা সবাই এখন দেখতেছে, the gentleman is enriching himself. Maybe he has a good IQ in terms of the business, and while at the cost of us, right? উনি আমেরিকা ফার্স্ট দিয়ে যাত্রা শুরু করেছে এবং প্রমিস করছে আমেরিকা ফার্স্ট। উনি আমেরিকা লাস্ট করে ফেলছে, উনি ইসরায়েল ফার্স্ট করে ফেলছে। উনি বলছে জব নিয়ে আসবে আমেরিকাতে, সব জব নিয়ে আসবে, জব নিয়ে আসার বদলা উনি ট্যারিফ যুদ্ধে উনি নেমে গেছে। নেমে ওই পকেটে টাকাতে গেছে কোত্থেকে? আমার আর আপনার কনজিউমারের, রাইট? শার্টের দাম বাড়লো। এই যে জিনিসগুলা করে উনি আনপপুলার হলো। আনপপুলার হওয়ার পরে এই জিনিসগুলো বিশেষ করে যারা, আমি বলবো না ডেমোক্রেট রিপাবলিকান পোলারাইজড আমেরিকা, কিন্তু মাঝখানে যে লোকগুলো আছে কমন সেন্স ইউজ করে, সেই লোকগুলো দেখতেছে যে জিনিসটা কি হচ্ছে। আর বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশন যারা ওই কোনো খুব প্রগ্রেসিভ চিন্তা ভাবনা করে, এই জিনিস করে এই যে মিড টার্মে যে ইম্প্যাক্টটা হবে, যার জন্য আমি শুনছি কেউ কেউ বলতেছে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের যুদ্ধ ওখানে প্লেয়ার আপ করতে পারে, মিডল ইস্টের যুদ্ধটা প্লেয়ার আপ করে বলতে পারে, ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে, ইলেকশনটা পিছাই দিতে। আমার মনে হয় দ্যাটস নট এ পসিবল থিং। আই থিঙ্ক দ্যাটস নট পসিবল। ডেমোক্রেটস উইল নট লেট ইট ডু দ্যাট, রাইট? সো না, এটাই বলে। আপনি মিশিগান সম্পর্কে কিছু বলতে বলছেন না, বলেন নাই? না, আমি আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যারা কমন সেন্স আছে, একটা প্রশ্ন উঠতে পারে, এই যারাটা কারা? এর রিপাবলিকান, ডেমোক্রেট, আপনি, আমি, সাধারণ মানুষ, নাকি ট্রাম্পের অনুসারী? কাদের কথা বলছেন আপনি? কমন সেন্সটা কার? পত্রিকাওয়ালা? কারা এরা? আমি তো দেখি না। আমি আসবো। আপনি এমার্জেন্সি একটা কথা তুলেছেন, এমার্জেন্সির ব্যাপারে। হাসান ফেরদৌস, আমি যাবো আপনার কাছে। বাই দ্য ওয়ে, মাই কোয়েশ্চেন ওয়াজ নট সাটায়ার, it's a true question. I really want to know, common sense exists anymore? And if it does, where is it? যারা আপনারা দেখছেন অনুষ্ঠান জানাবেন। হাসান ফেরদৌস, ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন মিত্র আছেন যারা বলছেন যে উনি এই মিড টার্মের আগে এমার্জেন্সি পাওয়ার ব্যবহার করার তাকে পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে পাটোয়ারি হিসাবে আমাদের বললেন, এইটি মানে এনপিআর রিপোর্ট করেছেন, যেটি আপনি দেখছেন অন স্ক্রিনে। এখন এটি আসলে কি একটা চক্রান্ত, নাকি আসলে এটা হতে পারে? যদি হতে পারে, সম্ভাবনা কথা হচ্ছে কেন? নাকি এটি একটি নির্বাচনের আগে রাজনৈতিক বার্তা দেওয়ার একটি কৌশল বলে অনেকে মানে মনে করছেন? বাট আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, কারণ একই সময়ে অত্যন্ত অপ্রিয় একটি যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, ইরানের উপর হামলা যে চলছে, যার ফলে বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যাওয়া, সব কিছুর দাম বেড়ে গেছে, মূল্য বেড়ে গেছে।
এটা আমেরিকাতেও অত্যন্ত অনজনপ্রিয় একটি যুদ্ধে পরিণত হয়েছে, যার ফলাফল সেম, সব কিছুর মূল্য বেড়ে যাওয়া। তো যার ফলশ্রুতিতে কি হয়েছে, ট্রাম্প ক্রমশই আনপপুলার হয়ে যাচ্ছেন। ইভেন তার যে সমর্থক যারা আছেন তাদেরও অনেকের কাছে মনে হচ্ছে যে এই লোক ঠিক মতো চিন্তা ভাবনা করছেন না, দেশের জন্য অ্যাটলিস্ট চিন্তা ভাবনা করছেন না। বাকিটি আমি শুনবো আপনার কাছে। আপনি ঠিকই ধরেছেন, ট্রাম্প সাহেবের ঘনিষ্ঠ মহল থেকে শুনতে পাচ্ছি আমরা ভিন্ন মতের আওয়াজ। জি। আর একজন হচ্ছে গিয়ে টাকার কার্লসন। টাকার কার্লসন খুব স্পষ্ট ভাষায় ট্রাম্পকে আক্রমণ করেছেন। ট্রাম্প তার বেসিক প্রিন্সিপাল থেকে সরে এসছেন, আমেরিকা ফার্স্ট না হয়ে আমেরিকা ইসরায়েল ফার্স্ট হয়ে দাঁড়িয়েছে, কথা তিনি নানাভাবে বলেছেন। মার্জরি টেইলর গ্রিন, তিনিও ট্রাম্পের খুব ঘনিষ্ঠ ছিলেন এক সময়, তারও একই বক্তব্য যে ট্রাম্প তার বেসিক তার অ্যাবাউট পলিসি থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন। আমরা এস্টাবলিশ করলাম কি যে ট্রাম্প অত্যন্ত অজনপ্রিয়, হিস্টোরিক্যালি লোয়েস্ট অ্যাপ্রুভাল রেটিং তার এই মুহূর্তে আছে। কিন্তু তাকে তো মিড টার্মটা ফেস করতে হবে, এবং মিড টার্মে পরাজয় মানেটা কি? তার মানে এই নির্বাচনের ফলে ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান পার্টি বোধ করি শুধু হাউস নয়, সিনেটও হারাতে পারে। হাউস হারাবে অলমোস্ট ডেফিনিট, যদি অবস্থা নাটকীয়ভাবে না বদলায় তাহলে হাউস অবশ্যই বদলাবে। এই মুহূর্তে জেনারিক ব্যালটে মানে আপনাকে প্রশ্ন করা হলো আপনি কাকে ভোট দেবেন, রিপাবলিকান না ডেমোক্রেট, কোন নাম উল্লেখ না করে, দেখা যাচ্ছে যে এই মুহূর্তে 8 পয়েন্ট এগিয়ে আছে ডেমোক্রেটরা। মানে আমেরিকানদের মধ্যে 8% মানুষ বলছে যে আমরা ডেমোক্রেট দিয়ে ভোট দেবো। অনেক, 8 পয়েন্ট ইজ এ ম্যাসিভ ডিফারেন্স। কিন্তু তার মানে আগামী যদি 8 পয়েন্ট অব্যাহত থাকে তাহলে মধ্যবর্তী নির্বাচনে কমপক্ষে 30টি সিট হারাবে রিপাবলিকানরা। কারণ তাহলে হাউসটা চলে আসবে, এবং প্রবাবলি যেটা বললাম আমি, তারা সিনেটও হারাবে। আমরা একটু পরে অথবা মিচিগান নিয়ে কথা বলবো আমরা। ট্রাম্প সাহেব কি বলেছেন, আমাকে হাউস পেতেই হবে। কারণটা কি, যদি আমি হাউস হারাই তাহলে ডেমোক্রেট আমাকে আবার ইমপিচ করবে। তিনি 2বার ইমপিচ হয়েছেন, 3rd টাইম তিনি ইতিহাসে নাম লেখাতে চান না। 3 টাইমস ইমপিচ প্রেসিডেন্ট বলে ইতিহাসে নাম লেখাতে চান না। তিনি ব্যস্ত এই মুহূর্তে ওয়াশিংটনকে নতুন করে গড়ে তুলতে, তার নাম সমস্ত ভবনে, তার নাম সব ভবনে তার ছবি। অথচ নির্বাচনে হারা মানে তৃতীয়বারের মতো ইতিহাসে সবচাইতে অজনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে 3rd টাইম ইমপিচ হবে। He has to stop it. How do you stop it? That's going to be his legacy. Exactly. এই কারণে তিনি নানা রকম ম্যাকিনেশন করছেন, কি করে এই নির্বাচনের ফলাফলটাকে আটকে দেয়া যায়। তার একটা হচ্ছে মেইল ইন ব্যালট। আপনি জানেন তিনি গত সপ্তাহে একটা ভাষণ দিয়েছেন। ভাষণ দিয়ে আমাদের কি বলেছেন, যে আমাদের নির্বাচনের অবস্থা খুবই খারাপ। সুপ্রিম কোর্ট মাস্ট ডু সামথিং। এবং এই নির্বাচন যদি হয় রিগড হবেই। 2020 সালে আমার নির্বাচন চুরি হয়েছে, এই নির্বাচনে চুরি হবে। And by the way, he mentioned he's the 3rd time president. আপনি মনে হয় ঠাট্টা করে বলেছেন বটে, এটা ভিন্ন কথা। I take it seriously. These are ঠাট্টা করে বলেছেন। I'm sorry. Okay. তো এখন চেষ্টা করছেন তিনি কিভাবে কোন প্রক্রিয়ায় এই নির্বাচনী ফলাফলটাকে তার পক্ষে, তার দলের পক্ষে আনা যায়। সেজন্যই বলা হচ্ছে ইমার্জেন্সি। স্টিভ ব্যানন একসময় তার প্রধান উপদেষ্টা ছিলেন। স্টিভ ব্যানন জানিয়েছে অগস্ট মাসের শেষ দিকে ডোনাল্ড ট্রাম্প ইমার্জেন্সি ক্ষমতার ব্যালট বলে, এই যে মেইলিং ব্যালটের তার যে নির্বাহী আদেশ তিনি দিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়ে আপিল করেছেন, সেটা তিনি ইমার্জেন্সি ঘোষণার মাধ্যমে ইমপ্লিমেন্ট করবেন। মেইলিং ব্যালট চলবে না, সিটিজেনশিপ থাকতে হবে, আপনার আইডি সেভ আমেরিকা অ্যাক্ট যেটা তিনি করার চেষ্টা করতে পারছে না, তা তিনি নির্বাহী আদেশের মাধ্যমে অর্জন করবেন। একটাই লক্ষ্য, যাতে করে আগামী নির্বাচনের ফলাফলটা তার বিরুদ্ধে নাটকীয়ভাবে না যায়। তিনি করবেন এটা। তিনি করুক বা না করুক, আমরা কি দেখতে পাচ্ছি, নানা রকম চেষ্টা চলছে এই নির্বাচনী ফলাফলটাকে ভণ্ডুল করবার। ফলে ইয়েস, এন্টায়ারলি পসিবল তিনি আগস্টের কোনো সময় বা নভেম্বরের কোনো আগে কোনো এক সময় নির্বাহী ঘোষণার মাধ্যমে ইমার্জেন্সি ঘোষণা করতেই পারেন। and that is not quite unlikely. আমি এই প্রসঙ্গে শুধু একটু, দর্শক আপনারা যারা দেখছেন, the Steve Bannon is a white racist as you can be. He is one of the
stupidest, I don't know if that is a word, person, people, racist, white supremacist that you can ever find. And I'm not lying a bit. তার পডকাস্ট যদি আপনারা শুনে থাকেন স্টিভ ব্যাননের, তাহলেই বুঝে যাবেন। আমি বলবো না যে শুনেন, আমি এনকারেজ করতে চাই না, বাট শোনা দরকার, তাহলে আপনি বুঝতে পারবেন আমি কি বলছি। স্টিভ ব্যানন, মিলার, স্টেফেন মিলার, পিট হ্যাকস্যাথ, দিস আর অল রেসিস্ট অ্যাজ ইট ক্যান বি। তাদের মূল কথা হচ্ছে সাদা মানুষ ছাড়া এই দেশে কেউ থাকতে পারবে না। আর কালোরা থাকতে পারে, কিন্তু আমাদের অধীনে থাকবে। আর ব্রাউন এরা কোথেকে আসছে, এদেরকে বের করে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এইসব এই প্রোগ্রেসিভ আইডিয়া এসব কি, যে আপনি যে কোনো জায়গা থেকে এসে নাগরিক হয়ে যাবেন, এটা হতে পারে না। উই বিল্ট ইট, দে ডিডন্ট বিল্ড ইট, দে স্টোল ইট। এনিওয়ে, মহসিন পাটোয়ারি যাচ্ছি আপনার কাছে। ডেমোক্রেটিক পার্টি, বাই দ্য ওয়ে, আমি হাসান ফেরদৌসকে যদি দেখতে পারি একটু। হাসান ফেরদৌস, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। হাউস মোটামুটি আমরা ধরে নিতে পারি, আমরা 2018 সালে আমার মনে আছে আমি আপনি কথা বলছিলাম, এবং ব্লু ওয়েভ আমরা দেখেছিলাম, 18টি সিট পেয়েছিলেন ডেমোক্রেট, আপনার মনে থাকার কথা। কিন্তু এবার আপনি বলছেন যে হাউস মোটামুটি মানে ধরে নেওয়া যেতে পারে, সেনেটের শিওর না। বাট I'll tell you something, that stupid guy, লিন্ডসি গ্র্যাহাম, he died, may he burn in hell. অনেক মানুষ অনেক যুদ্ধ বাজিয়েছেন, অনেক যুদ্ধবাজ, এবং এর চেয়ে বাজে মানুষও হতে পারে না। I can hear him screaming in the hell, I can, because I you know that makes me happy. I know অনেকে আমাকে বাজে মানুষ বলবেন, বাট ট্রুলি ইভিল মানে মানুষ যদি দেখতে চান, জাস্ট মানে তার কয়েকটা ভিডিও লিক হয়েছে, দেখে নেবেন আপনারা একটু। হাউ ইভিল। বাচ্চারা 160 জন বাচ্চা মারা গেছে ইরানে টামাহক মিসাইলে, সেটা শুনে সে উল্লাস প্রকাশ করেছেন। এর চেয়ে বাজে মানুষ কি হতে পারে? এর চেয়ে বাজে মানুষ হতে পারে না। অ্যান্ড তার যে ফিউনারাল হয়েছিল, সেই ফিউনারাল হয়েছে মানে একদম 12টা বেজে গেছে তার ফিউনারাল, অ্যান্ড হি ডিজার্ভস ইট, হি ডিজার্ভস ওয়ার্স দেন দিস। বাই দ্য ওয়ে, হাসান ফেরদৌস একবারটা তো মরে গেল, আরেকজন মরে গেছে কিনা আমরা জানি না, মেকানো। তো দুটো সিট কিন্তু এখনই হুমকির মুখে। আপনি কিন্তু মানে ইউ হ্যাভ টু কাউন্ট দিস। সো সেনেট যাই করছে, তার উপরে এক ভদ্রলোক তো বলা সম্ভবই না, এই লিন্ডসি গ্র্যাহাম বদমাশ মরেছে, আর মেকানোল মরেছে না বেঁচেছে না কি তার স্টাফ বলছেন। আমরা ছবিও দেখি না, ভিডিও দেখি না। আপনি কিছুক্ষণ আগে বললেন যে খোমেনি, মোস্তফা খোমেনি আছে কিনা যাচ্ছে আমরা জানি না, কারণ তার অডিও ভিডিও কিছুই আমরা দেখি না। মেকানোলের অবস্থাও সেরকম দাঁড়িয়েছে। আমি শুধু জানিয়ে রাখলাম, কারণ এটি বড় আকার ধারণ করবে আগামী কিছুদিনের মধ্যে, যদি সে প্রকাশ্যে বের হয়ে না আসে। মহসিন পাটোয়ারি, ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠিত নেতৃত্ব, আমরা যেটিকে এস্টাবলিশমেন্ট বলে থাকি, রাইট? when I say this, picture Chuck Schumer, picture Nancy Pelosi, picture all the corrupt nonsense, Gavin Newsom, right? Picture Hakeem Jeffrey, these fuckers, I'm sorry, excuse me. এই যে নেতৃত্বের এদের জনপ্রিয়তা কমছে, অন্যদিকে প্রোগ্রেসিভ যারা আছেন তাদের ধারার প্রভাব বাড়ছে, কারণ মানুষ তাদের পছন্দ করছেন, সাধারণ মানুষ, ইয়াং জেনারেশন, জেন জি, পিপল আন্ডার 30, ওভার 30। এটি আসলে ডেমোক্রেটিক পার্টির জন্য কি নতুন শক্তির উৎস, নাকি মানে পার্টির ডাইনোসরদের জন্য ভীতির কারণ, নাকি ভবিষ্যতে বড় ধরনের বিভাজনের সংকেত দিচ্ছেন? শুনবো আপনার কাছে। এটা আমি একটু কনসার্ন ইন এ সেন্স দ্যাট যেভাবে ডেমোক্রেটিক পার্টির ভিতরের পোলারাইজড হচ্ছে, পোলারাইজেশন, এই পোলারাইজেশনে এমন সময় আসতে পারে যে এক্সট্রিম যারা রাইট উইদিন ডেমোক্রেটিক পার্টি, আমি বললাম আর কি, উইদিন ওই মেজারমেন্টটা ওর মধ্যে আর কি, তারা দে মাইট মুভ আউট ওয়ান টাইম, এটা হতে পারে। আর এটা যারা আপনার ডেমোক্রেটিক পার্টি আর রিপাবলিকান পার্টি, ওই লবিং মানি ব্যাপারে একই জিনিস। তারা বিগ লবিং গ্রুপ থেকে তারা টাকা পায়, বিগ ফ্যাক্ট থেকে তারা টাকা পায়, এরা বেনিফিশিয়ারি, এই লিডারশিপ, এই বেনিফিশিয়াররা তারা সবসময় তারা চাইবে না যে ওই প্রগ্রেসিভরা ইয়ে করে। আর প্রগ্রেসিভ যে মেসেজটা আমরা তো দেখতেছি ইয়াংরা পিক আপ করতেছে। মেসেজটা কি ভাই? আমি বলি, আমি কিন্তু কমিউনিস্ট সাপোর্ট করি নাই কোনোদিন। I'm a capitalist, but capitalist with compassion. এটা বলে কিন্তু আপনি পার পাবেন না। এটা বলছেন ঠিকই, ম্যাকার্থিজমের সময় যদি হতো তাহলে পার পেতেনই না। ট্রাম্পের সময় পার পাবেন কিনা আমি জানি না আসলে। তারপর বলুন। আমি ক্যাপিটালিস্ট, but believe capitalist with compassion. Okay. With compassion. Yeah. So in that case,
আপনার যে মেসেজটা দ্বারা প্রগ্রেসিভরা দিচ্ছে, রাইট, আপনি ওদের কমিউনিস্ট বলতে পারেন, দ্যাটস নট ট্রু এট অল, কমিউনিস্ট ডেফিনিশনের মধ্যে পড়ে না। ওকে, সোশ্যালিজম বলতে পারেন। এখন আপনি যদি মেডিকেয়ার বলেন, হেলথ কেয়ারের কথা বলেন, আপনারা যদি আবাসনের কথা বলেন, আপনারা যদি ফুড সেফটির কথা বলেন, এগুলো গুড থিং, রাইট? রাইট, আমি ক্যাপিটালিস্ট হলেও আমার কাছে এটা ভালো। আপনি আপনার নেইবারকে অভুক্ত রেখে, অভুক্ত নাকি বাংলা শব্দ কি, মানে হাংরি রেখে, হ্যাঁ অভুক্ত, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে না, আচ্ছা, ওটা হাংরি রেখে, আপনার ডিসস্যাটিসফাইড রেখে, হাউ ইউ বিলিভ দ্যাট ইউ উইল বি হ্যাপি, রাইট? আপনি ঘরের ভিতরে এয়ার কন্ডিশন রুমে আছেন, চতুর্দিকে নর্দমা, নর্দমা থেকে গন্ধ বাইরে, এয়ার কন্ডিশন থাকলে তো নর্দমা আপনার ঘরের ভিতর ঢুকবে। সুতরাং আপনার প্রতিবেশীকে, আপনার দেশের গরিব জনগণকে, যারা লেস ফরচুনেট, তাদেরকে যদি আপনি সাথে না নিয়ে নেন, জি, তাহলে আপনি বিলিয়নিয়ার হলে আপনার শান্তিটা কোথায়? কোন এক সময় আমেরিকার যেটা চ্যালেঞ্জ হবে, মেবি ইয়ার্স ফ্রম নাও, 60 ইয়ার্স ফ্রম নাও, 60 years from now, okay, রিচ এন্ড পুয়ার, বুঝতে পারছেন? এইটাই আমেরিকাকে ক্ষতি করতে পারে। কোন ফরেন পাওয়ার আমেরিকাকে ক্ষতি করতে পারবে না। ইটস সো পাওয়ারফুল, উই আর অলরেডি প্রোটেক্টেড বাই টু ওশানস। The question was not external force. The question is, আপনি উত্তর দিয়েছেন, ঠিক আছে, আমি আসবো কিছুক্ষণের মধ্যে। আমি একটু হাসান ফেরদৌস আপনার কাছে যাচ্ছি। প্রসঙ্গটিতে যাওয়ার আগে কয়েকটি ব্যাপার আমি, কয়েকটা বিষয়, ব্যাপার তো নয়, বিষয় আমি তুলে ধরবো আপনার কাছে, এবং এই সব কয়টি মানে দে আর ইন্টারকানেক্টেড। মিশিগানের প্রসঙ্গে আসবো প্রথমেই, এবং সেখানে দুটি ব্যাপার ঘটছে। একটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প মিশিগানে দাবি করেছেন যে আমেরিকার অর্থনীতিতে সেরা অবস্থানে রয়েছে আমেরিকা, এটার অন্যতম কারণ হচ্ছেন উনি। ওদিকে আমি শুরুতেই বলেছি জিডিপি প্রবৃদ্ধি আসলে বাড়েনি। আমি আসলে এটা পরিষ্কার করতে চাই, লক্ষ্যমাত্রাটা ছিল 2.0, অর্থাৎ 2%। সেটি জুলাইয়ে যখন রিপোর্টটি বাড়লো, জুলাই 30 তারিখ, গতকালকের কথা বলছি, দেখলাম 1.5, অর্থাৎ লক্ষ্যমাত্রাটা অর্জন করা হয়নি, প্রবৃদ্ধি হয়েছে 1.5%। আমরা সবাই জানি মূল্যস্ফীতি বেড়ে চলছে, শেয়ার বাজারের অস্থিরতা এবং সেই ম্যানিপুলেশন মানে আরেকটা ভিন্ন চিত্র দেখাচ্ছে আমাদের, এবং বাস্তব অর্থনীতির পরিস্থিতি আসলে কি সেটা একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সেটি একটি ব্যাপার। ট্রাম্প আরো বলেছেন যে মানুষ মেডিকেয়ার ছাড়াই নাকি খুব খুশিতে আছেন, খুব সুখী আছেন। আমি মানে আমার কাছে ক্লিপটি নেই, থাকলে আমি দেখাতাম। এটি একটি ব্যাপার। আরো বলেছেন যে তরুণ প্রজন্মের জন্য তিনি এমন কাজ করছেন যা তার বাবা মারা, মানে অর্থাৎ তরুণদের বাবা মার যেটি করতে পারেনি উনি করছেন বা করে দেখাচ্ছেন, and he should be thanked for that. No, they should, মানে তরুণ প্রজন্ম should thank him for this. এইসব বক্তব্য কি আসলে তথ্যভিত্তিক নাকি নির্বাচনী প্রচারণার রাজনৈতিক ভাষণ এখন থেকেই শুরু করে দিয়েছেন উনি? এটি দুটি জিনিস আমি একটি জিনিস মিশিগানের সাথে যোগ করলাম। আমরা যেটি মিশিগানে দেখছি সেটি হচ্ছে মিশিগানের ডেমোক্রেটিক প্রাইমারিতে হ্যালি স্টিভেন্স ও আব্দুল এল সাইদ, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন, বিতর্কে মানে তাদের বিতর্ক হয়ে গেল সোমবার, রাইট? না, সোমবার অথবা মঙ্গলবার, সোমবার আমার মনে হয়। এবং এটি একটি ন্যাশনাল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্যতম একটি কারণে, কয়েকটি কারণে। এই নির্বাচন, একটি হচ্ছে আব্দুল এল সাইদ হলেন মুসলিম, হ্যালি স্টিভেন্স আ হোয়াইট ওয়ামেন। উনি সমর্থিত হচ্ছেন এই প্যাকের মাধ্যমে, জুইশ লবির মাধ্যমে ব্যাপক ফান্ড পেয়েছেন, কিন্তু তারপরে উনি পিছিয়ে আছেন, আব্দুল এল সাইদ এগিয়ে আছেন। এটি কিসের ইঙ্গিত? এই নির্বাচন কি শুধু একটি স্টেটের প্রতিদ্বন্দ্বিতা, নাকি আসলে ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যতের একটি দিক নির্দেশনা লড়াইয়ের প্রতিফলন? কয়েকটি জিনিস কিন্তু জুড়ে দিলাম আমি একসাথে। সো প্লিজ গো। প্রথম কথা, ট্রাম্প সাহেব কি বলেন না বলেন, প্লিজ ডোন্ট টেক ইট ভেরি সিরিয়াসলি। I'm so happy that আপনার মনে থাকতে পারে দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকে তিনি আমাদেরকে বলে আসছেন যে স্বর্ণযুগের শুরু হলো, স্বর্ণযুগের শুরু হলো তার দ্বিতীয়। আমি এক মিনিট থামাবো আপনাকে। এই যে স্বর্ণযুগের শুরুর সাথে হঠাৎ করে, বিকজ আই ওয়াজ ওয়াচিং, উনি যখন কথা বলছেন আই ওয়াজ ওয়াচিং হিম, উনি বলছেন আমি ক্ষমতা নিয়েছি, একদিনও হয়নি, তারা এসে বলছে যে অ্যাফোর্ডেবিলিটি। আমি জিজ্ঞেস করলাম অ্যাফোর্ডেবিলিটি কি জিনিস? প্লিজ গো অন। বলে ট্রাম্প সাহেব তার ক্যাম্পেইন মোডে তিনি প্রথম দিন থেকে আছেন, এখনো তিনি ক্যাম্পেইন করে যাচ্ছেন, এবং তার হি সাফার সাম ডিলিউশন, তিনি সাফার করেন, এবং তিনি যা বলেন আমার মনে হয় না যে তার একান্ত অনুগত লোকজন ছাড়া তার কথাকে বিশ্বাস করে। বলে লেটস নট টক অ্যাবাউট হিম, লেটস টক অ্যাবাউট এল সাইদ এবং হ্যালি স্টিভেন্স। আপনার সর্বশেষ জরিপে দেখতে পাচ্ছি আমরা হেলি স্টিভেন্স লিটারালি 15 পয়েন্টে এগিয়ে আছেন, এল সাইদ 15 পয়েন্টে এগিয়ে আছেন হেলি স্টিভেন্স থেকে।
এল স্টিভেন্স কিন্তু সিটিং কংগ্রেস yeah. Yeah. ডেমোক্রেটিক পার্টির, কেমন? ফলে তারা একটা পার্টি বেস সেখানে আছে, তার পক্ষে ডেমোক্রেটিক পার্টির প্রতি প্রতিষ্ঠানিক সমর্থন প্রবল রকম আছে। প্লাস আপনি যেটা বললেন এই প্যাকের মানি, মানে ইসরায়েলি লবির মানি। অন্যদিকে আব্দুল এল সাইদ আমাদের মামদানির মতো একজন প্রোগ্রেসিভ, তিনি ফোকাস করছেন মূলত অন অ্যাফোর্ডেবিলিটি, তিনি ফোকাস করছেন অন মেডিকেড ফর অল, তিনি ফোকাস করছেন অন এক্সপ্যানশন অফ চাইল্ড কেয়ার, এবং ইকুয়ালি তিনি যুদ্ধের বিরুদ্ধে এবং ইসরায়েলে আমেরিকান অর্থ ও অস্ত্র পাঠানোর বিরুদ্ধে। এইটি ডেমোক্রেটিক পার্টির প্রোগ্রেসিভ উইং এর কমন একটা থিম, এটা তিনি একার নন। এবং এই প্রোগ্রাম ব্যবহার করে দেখতে পাচ্ছি আমরা যে আরবান এলাকায়, মূলত আরবান এলাকায়, শহরে নাগরিক প্রধান এলাকায় সোশ্যালিস্ট ডিএস এর মেম্বাররা জিতে আসছেন প্রাইমারিতে। প্রাইমারি আর সাধারণ নির্বাচন কিন্তু এক নয়। প্রাইমারিতে কারা ভোট দেয়? দলের সবচেয়ে অনুগত সদস্যরা, আইডিওলজিক্যালি সবচাইতে কমিটেড যারা, তারা ভোট দেয়। ফলে যে কথাটা পাটোয়ারি ভাই বলা শুরু করেছিলেন, যেটা আমি শেষ করে হচ্ছে এই যে আলটিমেটলি এই প্রাইমারি সাপোর্টটা সাধারণ নির্বাচনে সাধারণ লোকের মধ্যে ট্রান্সলেট হবে কিনা আমি 100% নিশ্চিত নই। কেমন? 100% নিশ্চিত নই। ক্লিয়ারলি শহরে ভোটারদের মধ্যে, স্পেশালি অ্যামাং ইয়াং, যাদের বয়স 30-এর কম, তাদের মধ্যে ক্ষোভটা বাড়ছে। কারণ এক হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি তাদেরকে এফেক্ট করছে। আমরা দেখেছি কি, আমরা আমাদের বয়সী, আমরা যারা পুরনো, আমার প্রজন্মের 10 বছরের মধ্যে আমরা একটা বাড়ি বানাতে পারতাম। এখন 40 বছর পরেও এই তরুণরা বাড়ি বানাতে পারবে না, তাদের কারো বাড়ি হবে না। এআই এর কারণে দেখতে পাচ্ছি আমরা যে যারা ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছে, আগে পাশ করে আসলেই ভাবা যেত যে একটা ভালো চাকরি তারা 70,000-80,000 টাকার চাকরি পেয়ে যাবে। দোজ জবস আর গন। ফলে এই যে সেকশনটা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে এই নতুন অর্থনীতিতে। কাকে তারা ব্লেম করবে? তারা ব্লেম করছে এই এআই ড্রিভেন, ট্রাম্প ড্রিভেন, ক্যাপিটালিজম ড্রিভেন ইকোনমিকে। এই সময় আমরা দেখতে পাচ্ছি কি, মামদানির মতো কি বলছে যে আমি সরকারকে ব্যবহার করব টু হেল্প পিপল। রিপাবলিকানদের থিওরি কি ছিল? হ্যান্ডস অফ, সরকার কোনো কিছুই করবে না। বিখ্যাত কথা আছে রিগানের, গভর্নমেন্ট ইজ দ্য প্রবলেম, সরকারি প্রবলেম। আর মামদানিরা কি বলছে যে না, আমি সরকারকে ব্যবহার করব আমাদের কমন প্রবলেম গুলিকে অ্যাড্রেস করবার জন্য। এখন দৃষ্টিভঙ্গির ব্যাপক তফাৎ, একদম কমপ্লিটলি অপোজিট, একটা কমপ্লিটলি অপোজিট। ট্রাম্প সাহেব এবং রিপাবলিকানরা বলছে রেগুলেশন কমাও, আর সেখানে মামদানি বলছে না, রেগুলেশন ইম্পোজ করো, যাতে করে এই ধরো যাক লোন শার্ক যারা আছে তারা যাতে তোমাকে আক্রমণ না করতে পারে, ভাড়াটেরা যারা, বাড়িওয়ালারা যাতে তোমাকে আহত না করতে পারে। মানে হি ওয়ান্টস টু ইউজ দ্য গভর্নমেন্ট to empower the people, মানে সাধারণ মানুষের প্রোটেকশন থাকতে হবে। এবং সেটি আসলে সুরক্ষা, আমরা সুরক্ষা বলতে পারি, সেটি অর্থনৈতিকও হতে পারে, সামাজিকও হতে পারে, এবং নিরাপত্তা ভিত্তিকও হতে পারে, যেটি আপনি বলছেন। অ্যাবসলিউটলি। কিন্তু যেটা বললাম আমি, এটা এখনো আরবান ভিত্তিক, শহরের নাগরিকদের মধ্যে। এটা আমেরিকা মূলত একটা নন আরবান কান্ট্রি। তার ফলে সেখানে, এবং পলিটিক্সের চেয়েও কিন্তু আমেরিকায় কালচারাল ইস্যুগুলি মুখ্য। ক্রিশ্চিয়ানিটি, ফ্যামিলি, রিলিজিয়ন, এগুলি অনেক বড় রোল প্লে করে। LGBTQ, গে রাইটস, এবং এগুলিকে ব্যবহার করে রিপাবলিকানরা একটা বিভক্তি তৈরি করেছে। প্লাস রেসিজম কনস্ট্যান্ট একটা আমাদের আমেরিকান পলিটিক্স। এবং সবগুলি কিন্তু এই যে বললাম প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক আরবান পলিটিক্সকে আহত করতে পারে। ফলে নভেম্বর দেখবো আমরা যে আসলে এই দুটো অপোজিট আইডিওলজি কিভাবে একে অপরকে ক্ল্যাশ করছে এবং তার ফল কি দাঁড়াচ্ছে। জি, আমি ছোট করে বলি, অনেকেই মনে করবেন এই প্যাকের পয়সা নিয়েছে, তাতে কি হয়েছে, এই প্যাক তো খরচ করতেই পারে ইলেকশনে। সমস্যাটা হচ্ছে কি, এই প্যাক কেন টাকা দেয় আপনাকে? এই প্যাক হচ্ছে আমেরিকান ইসরায়েলি পলিটিক্যাল অ্যাকশন কমিটি। তাদের অর্থ যখন আপনি নিবেন, তাদের কথা শুনতে হবে। তাদের কথা কি শুনবেন আপনাকে?
আপনাকে বলতে হবে যে ইসরায়েল যে বোমা বর্ষণ করে অন্যান্য দেশে এবং শিশুর হত্যা করে, জেনোসাইড করে, এটি ঠিক আছে, এটি আপনাকে বলতে হবে। আপনার যে পয়সাটা ট্যাক্স দিচ্ছেন সেটি চলে যাবে, আপনার অর্থটি চলে যাবে ইয়াতে, এই গণহত্যার কাজে। ওকে, সেটি কি আপনি চান? নাকি আপনার অর্থটি ব্যবহৃত হোক মেডিকেয়ারে, আপনার সুরক্ষায়, অর্থনৈতিক এবং সামাজিক? এইখানেই তফাৎটি। হাসান ফেরদৌস এবং মহসিন পাটোয়ারি, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে বাধ্য হচ্ছি, কারণ আসলে আমরা সময়টি অতিক্রম করে চলে এসেছি। আমি একটি আলাদা অনুষ্ঠান করবো চিন্তা করছি, সেটি হচ্ছে জুলাই অভ্যুত্থান নিয়ে। কারণ জুলাই অভ্যুত্থানের যে রেসপেক্ট আছে, যে সম্মানটি আমাদের দেওয়া দরকার, সেটি 30 সেকেন্ডে দেওয়া সম্ভব না। আমি এই অপমান বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ এবং আপনাদের দুজনকেও অবশ্যই এই রাস্তায় ঠেলে দিব না। আমি বিদায় নিচ্ছি আপনাদের দুজনের কাছ থেকে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখেছেন, আসলে আমি মনে করি বেশ কিছু জিনিস আমরা আলোচনা করেছি, যেটি আপনারা জানাবেন আপনাদের মতামত। আমরা চেষ্টা করি সবসময় সাম্প্রতিক বিষয় নিয়ে এবং ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হিসাবে সঠিক বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরার। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।